বহরমপুর জীবনতলার পর মগরাহাট ফের ভোটারদের হুমকি দিচ্ছেন শাসক নেতা। কি বলা হচ্ছে হুমকি দিয়ে? যে তৃণমূলকে ভোট না দিলে বউ বাচ্চা নিয়ে এলাকা ছাড়তে হবে, এই ভাষাতে হুমকি দিচ্ছেন যুব তৃণমূল নেতা। সমস্ত ভোট তৃণমূলকেই দিতে হবে বলে হুমকি। দেখুন কি ভাষায় কিভাবে হুমকি দিয়েছেন এই যুব তৃণমূল নেতা। 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তার দায় কিন্তু বাবলু থাকবে, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর পাড়ায় যারা ভাবছেন দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি 100 টাকা 110 টাকা কেজি বিরিয়ানির চাল কিনলেও দু একটা ভাঙা থাকে, চালেও কাকড় থাকে। এই পাড়ায় দু একটা কাকড় আছে, তাদেরকে বলে গেলাম যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করব না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে, তাই সাবধান হয়ে যান। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। সরাসরি ফরমান জারি করছেন, মানে যাবতীয় সরকারি প্রকল্প সেটা দলীয় প্রকল্প বলছেন, এবং সরকারি প্রকল্পের সুবিধা মানে তাকে তৃণমূল কংগ্রেসে ভোটটা দিতেই হবে। শঙ্কু, দেখুন, তৃণমূল কংগ্রেস একাধিক এমন বহু জায়গা আছে যেখানে এই কাণ্ড করেছেন। আমি তো একটা ওই ময়নার উদাহরণ দিতে পারি। ধরুন বাগচায় এরা এই লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প চালুই করেননি, পলিটিক্যাল ভিন্ডেটা নিয়ে করেছেন। কিন্তু আমার বক্তব্য এখানে নয়। আপনারা এইটা দেখানোর সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই রিয়াকশানটা দেখান, যিনি বলেছেন যে 4 তারিখের পর পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে যে আমি বিজেপি করি না। এই থ্রেটটা কোন লেভেলের আপনি ভাবুন। একটা ঠান্ডা রক্তের বয়ে যাওয়া স্রোতের মতো থ্রেট। এই থ্রেটটাতে উনি দিয়েছেন ওপরে, উত্তেজিত হয়েছে নিচের অনেক চেলাচামুন্ডা। এবং আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে একটা ইলেকশন কমিশনের কন্টিনিউয়াস অবজারভেশন থাকা উচিত, সে নাই তো নাই গেল। আপনারা বহুল প্রচারিত টিভিতে দেখাচ্ছেন, এতক্ষণ পর্যন্ত ওকে গ্রেপ্তার করা হয়নি। আমি বলছি আগামী 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয়, যে এলাকায় এটা হয়েছে সেখানকার দায়িত্বপ্রাপ্ত যে আধিকারিকরা রয়েছেন তাদের এগেনস্ট অ্যাকশন নিয়ে নেওয়া উচিত। তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করা উচিত এবং তারা ইনভলভ আছেন কিনা খতিয়ে দেখা উচিত। একটা নির্বাচনী ব্যবস্থায় ভয়ের পরিবেশ কাটানোই ইলেকশন কমিশনের যেখানে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রয়েছে, যেখানে বিভিন্ন আধিকারিকরা দায়িত্ব নেওয়ার পর পুলিশ আধিকারিকরা রাস্তায় নেমে মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন, সেখানে এই ধরনের সমানভাবে সমালোচনা তুমি তোমাদের বিজেপি প্রার্থীর ক্ষেত্রেও তো করছো, যিনি খুব সম্ভবত ডোমজুরের গতকাল একজন মাংসর দোকানের তিনি কারবারি ছিলেন, তাকে একেবারে জেহাদি বলে দোকান বন্ধ করে দিয়েছেন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি যে এই ইনস্ট্রাকশনের সাথে সমানভাবে তার বিরুদ্ধে, সেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবেন। নো, এক সেকেন্ড। সেই আমি তৃণমূলকে বলবো আপনি পলিটিক্যাল কমপ্লেন করুন, আমরা তার উত্তর দেবো। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে উত্তর নিতে হবে। একজন সাধারণ ভোটারকে ভোট দেওয়া থেকে বিরত রাখার থ্রেট আর একজন জেহাদিকে প্রমোট করার অ্যাপ্রোচ, এই দুটো এক নয়। কোনো রাজনৈতিক কমপ্লেনের বিষয় নয়। তোমাকে এটা বুঝতে হবে শঙ্কু, তোমাকে এটা বুঝতে হবে যে তুমি তাকে শুধু ধর্ম দেখে তুমি তাকে জেহাদি বলে দিচ্ছ, তুমি তাকে একেবারে রোহিঙ্গা বলছো। আমি বলছি তার ভিত্তিতে তুমি তার দোকান বন্ধ করে দিচ্ছ। তোমাকে সমানভাবে বলতে হবে তুমি কিসের ভিত্তিতে তাকে রোহিঙ্গা বলছো, তাকে জেহাদি বলছো, তার দোকান বন্ধ করার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি সমানভাবে তোমার এই যুক্তির পাশাপাশি উল্টো যুক্তিরও তোমাকে দিতে হবে শঙ্কু। আমার বক্তব্য হচ্ছে শুনুন, একজন জেহাদিকে তো আমি মহাপুরুষ বলতে পারি না, একজন জেহাদিকে তো জেহাদি বলবো। কিসের ভিত্তিতে তুমি তাকে জেহাদি বলছো? জেহাদির মতো দেশ বিরোধিতা করছে, বসে বসে বলছে মানে মাংস বিক্রি করা দেশ বিরোধী। না, একটা সহজভাবে অঙ্ক করতে হলে হবে না। তুমি সহজ করে দাও। আমরা মাংস বিক্রেতার বিরোধী নই, আমরা মাছ বিক্রেতার বিরোধী নই। আমাকে শুধু এইটা বলো শঙ্কু, একজন সংখ্যালঘু তিনি মাংস দোকান খুলে ব্যবসা করছেন, পেট চালাচ্ছেন, তাকে কোন ভিত্তিতে তোমার দলের প্রার্থী তাকে জেহাদি বলছেন এবং রোহিঙ্গা বলছেন, এটা বুঝিয়ে দাও। আরে সে সরাসরি থ্রেট দিয়েছে বাপ থেকে, আপনি জানেন। আমি তো চাই যে কমপ্লেন করলে আমরা উত্তর দেবো।
জেহাদিকে জেহাদি বলবো না তো কি? না কিসের ভিত্তি? আরে বাবা আমি তো আবার বলছি, হ্যাঁ। কিসের ভিত্তিতে তুমি তাকে জেহাদি বলছো এটাও সমানভাবে রাখা যিনি উচিত। এক কিন্তু আমি সেকেন্ড, এবারে যিনি আমি দেশ একেবারে আমি বিরোধিতা অন্যদিকে করবেন, যিনি অন্যদিকে দেশ যাওয়ার আগে বিরোধিতা করবেন, হ্যাঁ হিন্দু বিরোধিতা করবেন, বেশ 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 আমি জেহাদির মতো আচরণ করবেন, নিঃসন্দেহে তাকে জেহাদি বলবো। রাহুল চক্রবর্তী তার উত্তর দেবে, কিন্তু আমি বলছি পাশাপাশি এটাও বলতে হবে যে অভিযোগটা শঙ্কুকে প্লিজ শঙ্কু বলার আগে কিন্তু নিজের কথাটা ভেবে চিন্তে বলো। আরে ভেবে যেটা বলছি। যেটা আমি বলছি তুমি সেটাকে যুক্তিপূর্ণভাবে যুক্তি সামনে দিয়ে আনতে উত্তর পারছো না। দিচ্ছি। আমি এখানে রাহুল চক্রবর্তীর কাছে আসতেছি। রাহুল দা, মূল প্রশ্ন যেটা শঙ্কুদেব পণ্ডা তুলছেন সেটা হচ্ছে তৃণমূল নেত্রী যে ভাষায় হুমকি দিয়েছেন সেই ভাষাটাই এখন এক নিচুতলার তৃণমূলের যুব সভাপতির মুখে শোনা যাচ্ছে। এতে আশ্চর্য হওয়ার কি আছে? এই ছবি দেখে বলতে শোনো। তুমিও আশ্চর্য হচ্ছ কেন? এক্ষুনি যে বললে জিহাদের কথা, তুমি আশ্চর্য হচ্ছ কেন? যেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলে দিয়েছে 1 কোটি রোহিঙ্গা আছে এখানে, যেখানে দাঁড়িয়ে বলেছে এই রোহিঙ্গা গিজ গিজ করছে এখানে, যেখানে দাঁড়িয়ে বলেছে সংখ্যালঘু লোকদের ধরে চ্যাংদোলা করে বাইরে ফেলে দিতে হবে মুসলমান বিয়াদ। শুভেন্দু অধিকারী দেখুন যা বলে ফালতু কথা বলছেন কি রে ভাই? আজকে দাঁড়িয়ে রাহুল চক্রবর্তী। আরে ভাই বলতে দাও ভাই, কি রে ভাই? শঙ্কু রাহুল চক্রবর্তী আজকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যখন এই কথা বলে, যখন দিলীপ ঘোষ বলে যাদবপুরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করো, এর দোষটা কোথায় দেখছো তুমি? এদের তো কালচারটাই তাই, এদের তো সংস্কৃতি তাই, বিজেপির সভ্যতা শিক্ষা এটাই যে যাকে তাকে জিহাদি বলে এখানে দাঁড়িয়ে রাহুল এইবার আপনি বিষয়টাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছেন। আমার প্রশ্ন হচ্ছে রাহুল চক্রবর্তীর কাছে তৃণমূলের এই যুব সভাপতি যেভাবে বউ বাচ্চা নিয়ে এলাকা ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন, দেখুন কমিশন কি ব্যবস্থা নেবে, প্রশাসন কি ব্যবস্থা নেবে, আমাদের টানা সেদিকে নজর থাকবে, কিন্তু রাহুল দল ব্যবস্থা নেবে এই ব্যক্তির বিরুদ্ধে। 100 বার যে বলেছে তার নিজস্ব ব্যক্তিগত কথা, দল এটাকে সমর্থন করে না, অনুমোদন করে না। যে কথা বলছে আরে ভাই শুভেন্দু বলো না, শুভেন্দুকে বলো না, শুভেন্দুকে বলো না, তুমি কে হরিদাস পাল, তুমি কে হরিদাস পাল, তুমি কে বলার? শুভেন্দুকে বলতে পারবে, শুভেন্দুকে বলতে পারবে, শুভেন্দুকে বলতে পারবে, শুভেন্দুকে বলতে পারবে, শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেছে ক্ষমতা আছে, কংগ্রেস করে, ওই তো দল করে দল দেয়নি, বলে লাভ নেই কিছু, বড় বড় কথা বলো না, তৃণমূল টুইট বড় বড় কথা বলো না, অপশাসনের অভিযোগ, একেবারে শাসানির অভিযোগ। এইখানে আজকে কোচবিহারে দাঁড়িয়ে খোদ দেশের প্রধানমন্ত্রী বলছেন চুন চুনকে হিসাব হোগা, অর্থাৎ বেছে বেছে ব্যবস্থা নেওয়া হবে 4 তারিখের পর বিজেপি সরকার যখন গঠিত হবে, বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন দেখুন। मतदान वाले दिन टीएमसी के गुंडे आपको जितना भी डराए, आपको कानून पर भरोसा रखना है। इस चुनाव में बंगाल से भय भागेगा, भाजपा की महाविजय से भरोसा जागेगा। बांग्ला থেকে ভয় পালাবে, মহাবিজয় থেকে সূর্য জাগবে। और मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा। चुन चुन के हिसाब किया जाएगा। 4 मई के बाद कानून अपना काम करेगा। चाहे कोई बड़े से बड़ा गुंडा क्यों न हो, इस बार न्याय होकर रहेगा। চয়ন ভট্টাচার্য, এই কথাগুলোর খুব গুরুত্ব আমি দিতে পারছি না। কানুনকে উপর আস্থা রাখনা চাই, মানে কানুনের উপর আস্থা রেখে লাভটা কী হবে? এই যে ইলেকশন কমিশন তো এখন কানুন দেখাশোনা করছেন, আমাদের পশ্চিমবাংলার আইন ওরা দেখাশোনা করছেন। যারা হুমকি দিয়েছেন, এই ধরনের কথাবার্তা বলছেন, গণতন্ত্রকে চ্যালেঞ্জ করছেন প্রকাশ্যে, তাঁদের কী হচ্ছে? একজনকে ধরেছেন 24 ঘন্টাও পুরো চাইনি, জামিন পেয়ে গেছেন। তো ইলেকশন কমিশন যদি সঠিকভাবে ব্যবস্থা না নিতে পারে, ওরা আছেন কেন? তারা বলেছিলেন না আতঙ্কমুক্ত, ভয়মুক্ত, 700-তে 700 বুথে 700টা ভোট আছে, 700টা ভোটই ঘাস ফুলে চাই।
এই ধরনের কথাবার্তা বলা। আর গতকাল মালদহের মালতীপুরে মমতা ব্যানার্জি বলেছেন তৃণমূলকে ভোট না দেওয়া বেইমানি, এই ধরনের কথাবার্তাগুলো। এবং এর আগে যদি বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারি 5,000 টাকা পুরস্কার দেবো সেই বুথ সভাপতিকে এলাকাকে, এই ধরনের কথাবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তা এটা কি? এটি গণতন্ত্রের প্রতি তৃণমূলের আস্থা আছে, আমরা কি এমনটা বুঝতে পারছি? যদি এইটা মানুষ প্রতিরোধ করেন তখন ইলেকশন কমিশন হিংসার অভিযোগ আনবে না তো। এবং এই যে রেকর্ড হচ্ছে তৃণমূলের তরফে এই যুক্তিটা তো চয়নদা দেওয়া হয় যে এখানে প্রধানমন্ত্রী হোক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা আপনারা এখানে যে একের পর এক রাজনৈতিক কর্মসূচি করছেন, এটা তো প্রমাণ করে যে এই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। এই গণতন্ত্র আছে এবং সেটা তো এই ভদ্রলোকই বলে দিচ্ছে যে আমরা সবার ততক্ষণ অবধি আছে যতক্ষণ অবধি ওদের স্বার্থে খারাপ হচ্ছে, কার সঙ্গে কি কথা হচ্ছে ওরা মোবাইলে রেকর্ড রাখছেন। এবং প্রতিটা ক্ষেত্রে ছবি দিয়ে প্রমাণ করতে হবে তৃণমূলকে ভোট দিয়েছি, নইলে আমরা বিশ্বাস করব না। এই যদি বাতাবরণ হয়, উনি বলে ফেলেছেন, বাকিরা মনে মনে রাখেন, এইরকম একটা জায়গায় যদি তৈরি হয় পশ্চিমবাংলায়, তাহলে গণতন্ত্র আছে প্রশ্নটা থাকবে কি? আমি এর আগে একদিন বলে গেছিলাম আপনাদের এখানে, এই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ইলেকশন কমিশন পারবেন না, ফিরিয়ে আনতে ইলেকশন কমিশন পারবেন না। ইলেকশন কমিশন অপারগ থাকবেন, কারণ স্থানীয় পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে হবে ইলেকশন কমিশনকে। কী করবেন তারা? এইভাবে এই যারা হুমকি দিচ্ছেন, থ্রেট কালচার, এই থ্রেট কালচার আর্জি করার সময় থাকে না, বহু আগে থেকে আছে। এই বহু আগে থেকে 11 সালের পর থেকে 2016 সালের পরে স্পষ্টভাবে যখন দেখা শুরু হয়েছে, আমরা সামাজিকভাবে প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশ প্রশাসনকে নিয়ে তৃণমূল সেটা পরিষ্কারভাবে সমাজে চাপিয়ে দিয়েছে। বেশ বেশ, আমি এখানে মহানন্দা কাঞ্জিলালের কাছে আসবো, কিন্তু আজকে আপনাদের দেখাতে চাইবো যে কোচবিহারে একটা তুল্যমূল্য একটা হিসেব সামনে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তৃণমূলের সঙ্গে ভয়কে সমর্থক করেছেন এবং ভরসার আরেক নাম বিজেপি এইভাবে তিনি রেখেছেন। এবারের বিধানসভা নির্বাচনে ভয় পরাজিত হবে, ভরসা জিতবে, এইটা বলতে গিয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন দেখুন। इस बार बंगाल में एक और टीएमसी का भय है और इसका मुकाबला करने के लिए आपके पास भाजपा का भरोसा है। एक और टीएमसी के कटमनी और करप्शन का भय है, दूसरी ओर विकास को तेज रफ्तार देने वाली भाजपा का भरोसा है। एक और घुसपैठ कराकर विदेशियों को यहां बसाने का भय है, दूसरी ओर घुसपैठ रोककर सारे घुसपैठियों को बंगाल से बाहर करने का भाजपा का भरोसा है। एक और बदलती डेमोग्राफी से अपनी ही जमीन पर आजादी छीनने का भय है, दूसरी ओर अपनी माटी पर गर्व के साथ सिर उठाकर जीने का अटल भरोसा देने वाली भाजपा है। एक और सिंडिकेट राज में अपनी संपत्ति लूटने का भय है, दूसरी ओर सिर पर पक्का घर और जमीन के मालिकाना हक का भरोसा है। एक और संदेश खाली जैसी बहनों की चीखें और बेटियों पर होता निर्मम अत्याचार है, दूसरी ओर नारी शक्ति को सुरक्षा, सम्मान और सशक्तिकरण की मोदी की गारंटी है। মহানন্দা কাঞ্জিলাল।
দেখো, প্রথমে একটা কথা বলি, একটু আগে যে হুমকির কথা বলা হচ্ছিল, বাংলার এই যে সন্ত্রাস সংস্কৃতি, এটা বহুদিনের, এটা নতুন জিনিস নয়, এবং আমরা আশা করেছিলাম যে এই সংস্কৃতিটা একটু বদলাবে, কিন্তু বদলাচ্ছে না। এটা সবথেকে দুর্ভাগ্যজনক। একটা কথা বলবো, আমাদের এখানকার যে ভায়োলেন্সটা হয় না, এটাকে বিভিন্ন গবেষণাপত্রে এই নিয়ে বহু আলোচনা হয়, সেগুলো পড়ে জানতে পারি এটাকে একটা স্ট্রাকচারাল ভায়োলেন্স বলা হচ্ছে। স্ট্রাকচারাল ভায়োলেন্স কথাটার মানে হচ্ছে যে এই ভায়োলেন্সটা শুধুমাত্র ইলেকশনের দিন হয় তা নয়, এটা চলতেই থাকে আগে পরে বিভিন্ন সময়। এবং আমরা তো দেখতে পাচ্ছি পার্টি অফিস ভেঙে দেওয়া, নানা রকমভাবে হুমকি দেওয়া। একটা খুব মানে রিমার্কেবল কথা এই ভদ্রলোক বলেছেন, যিনি একটু আগে বলছিলেন, দাতা গ্রহীতার সম্পর্ক হয়ে যাচ্ছে ভোট দাতা এবং যারা ভোট নিচ্ছেন। অর্থাৎ তুমি এই প্রকল্পগুলো পাচ্ছ, কাজেই তুমি আমায় ভোট দেবে। এটা তো মোটেই ঠিক কথা নয়। কাজে যে কোনো জনমুখী প্রকল্প যেগুলো রাজ্য সরকার চালায় সেগুলো খুবই ভালো প্রকল্প এবং জনকল্যাণ রাজ্যে সেটা প্রয়োজন, ওয়েলফেয়ার স্টেটে। কিন্তু তুমি আমাকে দাতা গ্রহীতার সম্পর্কে যদি এনে দাও, সেটা তো একটা খুব ডিফেক্টিভ সিস্টেম, তাই না? কাজে এটা কোনো মতেই কাম্য নয় যে ভোট দিতে হবে কারণ আমি তোমাকে এই প্রকল্পগুলো দিচ্ছি, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় যে কথাটা বলবো, ইলেকশন কমিশনের কিন্তু একটা মডেল কোড অফ কন্ডাক্ট আছে, 1971-এ 5th জেনারেল ইলেকশনের সময় তৈরি করা হয়। সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে যে কোনো আনফেয়ার প্র্যাকটিসের জন্য ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। কোথায়? ইলেকশন কমিশনের কিন্তু সেরকম কোনো রকমের অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা বারবার চাইছি একটা ফেয়ার ইলেকশন হোক, যেখানে এসআইআর এইভাবে মানে তাদের কাজকর্মের মধ্যে দিয়ে মহিলা ভোটার কত বাদ দিয়ে দিয়েছেন, এগুলো অত্যন্ত প্রতিবাদ করার মতো জায়গা। অর্ধেক ভোটার হচ্ছে মহিলা ভারতবর্ষে, এবং তুমি দেখো আমরা যে ডেটা পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেও অর্ধেক মহিলা ভোটারের নাম বাদ। এগুলো তো খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি অর্ধেক ভোটার মহিলা আর কি, আমাদের এখানে মোট যে ভোটার, আমি এটা প্রতিবাদ জানিয়ে রাখলাম। 63 লাখের মধ্যে মহানন্দাদিদের 33 লক্ষ মহিলা ভোটারের নাম বাদ। এগুলো রাখলাম পরে বলো প্লিজ। তো এগুলো তো আসল ইস্যু, এগুলো নিয়ে তো কথা বলতে হবে, আন্দোলনেরও প্রয়োজন আছে। কিন্তু এই পলিটিক্স অফ ফিয়ার এইটা কেন তৈরি করা হচ্ছে? এই হুমকি কেন দিতে হবে? আর যদি রাজ্য সরকার এত উন্নয়নের কাজ করেছেন, হুমকির কি প্রয়োজন? মানুষ সেই উন্নয়ন দেখে এমনিই ভোট দেবে। কিন্তু এই হুমকি, পার্টি অফিস ভাঙা, এইগুলো ভায়োলেন্স, এবং এই ভায়োলেন্স সমাজের ক্ষতি করছে, কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনো পার্টির জন্য নয়। বেশ, মহানন্দা কাঞ্জিলাল বলছিলেন। আমি ওই একটা জায়গায় শুধু দর্শকদের বলবো যে এই রাজ্যে যা ভোটার তার মোটামুটি প্রায় 50% হচ্ছে মহিলা। যে মহিলা ভোট ব্যাংকের দিকে সব রাজনৈতিক দল নিঃসন্দেহে নজর রাখে, যার জন্য অত্যন্ত উল্লেখযোগ্যভাবে সন্দেশখালিতে নারী নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হয়েছে এবং নারী নিরাপত্তা কিভাবে বিজেপি ক্ষমতায় এলে সুনিশ্চিত করবে সেইটা প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে উঠে আসে। তাৎপর্যপূর্ণভাবে আজকে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকটা নির্বাচনী প্রচারের মতন আজও প্রচার সভা থেকে বলেছেন যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, অন্য কে কোথায় প্রার্থী দেখার দরকার নেই, আমি প্রার্থী, আমার মুখ দেখে ভোট দেবেন। কি বলেছেন দেখুন। 294টা কেন্দ্রেই আমার শুধু ভবানীপুর একটা কেন্দ্র নয়, ভবানীপুর যদি মা হয়, অন্যান্য সারা বাংলা আমার কাছে মা, আম্মা, মাদার। আমি সবাইকে নিয়ে চলি এবং সবাইকে নিয়ে কথা বলি, সর্বধর্ম সমন্বয়ের কথা বলি। 294টা কেন্দ্রেই আমি কিন্তু প্রার্থী, অন্য কেউ প্রার্থী নয়। ভুলে যান কার কি নাম, কার কি ধর্ম, কার কি বর্ণ। আমার এই জোড়াফুল চিহ্নটা দেখছেন, এটাই আমাদের চিহ্ন, এটাই আমার সিম্বল। নিঃসন্দেহে এই 294টা কেন্দ্রে, সমস্ত কেন্দ্রে আমি প্রার্থী, এইটা রাজনৈতিকভাবে কি তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দেবে? কিভাবে বিজেপি তার মোকাবিলা করবে? দেখুন, লক্ষ্য হচ্ছে মহিলা ভোট, যে কারণে সন্দেশখালির প্রসঙ্গ আসে, নারী নিরাপত্তার ইস্যু আসে। লক্ষ্য মহিলা ভোট, যে কারণে সংসদে 33% মহিলা সংরক্ষণের বিষয় আসে। এবং মহিলা মুখ্যমন্ত্রী তিনি 294টা আসনে আমি প্রার্থী, পরপর নির্বাচনী প্রচারে শঙ্কু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কৌশল, যেটা পরপর কতগুলো নির্বাচনে কিন্তু সাফল্য এনে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। দেখুন, আমি না সেদিন হঠাৎ করে দেখলাম যে ওদের মাননীয় সাধারণ সম্পাদক এক জায়গায় বলছেন উনি প্রার্থী। আমি তো মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে সাধারণ সম্পাদক প্রার্থী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। দুজনেরই দুটো স্টেটমেন্ট এসছে, তা সে বিতর্ক বাদ দিন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা মমতা, ওটার ক্ষেত্রে মুর্শিদাবাদে নওদার ক্ষেত্রে বলেছেন না, উনি ওইটা বলেননি। উনি বলেছেন আমি নওদার জন্য আমি প্রার্থী। তাহলে নওদায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী নন,
তাহলে ওখানে হচ্ছে সাধারণ সম্পাদক প্রার্থী। আমি এই বিতর্কে যেতে চাই না। আমার বক্তব্য হচ্ছে এই যে তাহলে বাকি এতজনকে প্রার্থী করা হয়েছে, এদের অপমান করা নয়, এটা সরাসরি তাদেরকে তাদের মান সম্মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দেওয়া নয়। তাহলে এটা যদি হয় তাহলে 294টা কেন্দ্রের অপরাধের দায় ওকে নিতে হবে। তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের চুরির দায় ওনার, সরাসরি এত কোটি টাকা এত ছেলের চাকরি গেছে এই দায় ওনার। রাহুল চক্রবর্তী আজকে একের পর এক যে দুর্নীতি হয়েছে আমি শেষ করে নিই। এই ভারতবর্ষে যে দাঁড়িয়ে- চালের দুর্নীতি, ভারতবর্ষে দাঁড়িয়ে মন্ত্রী শুভ্রজিৎ, জেলে ছিলেন, তাহলে নরেন্দ্র ওই মোদীর দায় নাম ওনার। করে সারা ভারতবর্ষে বিজেপি কেন শঙ্কুদেব পান্ডাও নরেন্দ্র মোদীর বিরাট ফ্যান, যদি একসময় তৃণমূল ফ্যান ছিল তার এখন ছেড়ে দিন। আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাতে অন্যায়ের কিছু নেই, কারণ বাংলা সেটা জুড়ে তৃণমূল দাঁড়িয়ে মনে করে। 34 শঙ্কু খুব ভালো জানে এটা, শঙ্কুকে লোকে নতুন মনে করে করে। বলার নেই, কারণ শঙ্কু সেই সময় ছিল না, না। শঙ্কুর বক্তব্য না, হচ্ছে আমার বক্তব্য হচ্ছে মমতা 294টা আসনে বন্দ্যোপাধ্যায় তৃণমূল যখন প্রার্থী একটা- জয়ের কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হলে বলি। হারের দায়টাও মমতা চুরি বন্দ্যোপাধ্যায়। আজকে দাঁড়িয়ে তারপরে ডাকাতির হাতরস, কৃতিত্ব নিতে প্রয়াগরাজ, হবে। এলাহাবাদ, বিলকিস বানুর এলাকায় ধর্ষণ, উন্নয়নের দায়িত্ব গুজরাটের নিতে দাঙ্গা হবে। সবটাই মোদির দায়িত্ব তো, সবটাই মোদির দায়িত্ব নেবে কি তো। বলবেন? মণিপুরের আমি credit ভয়ঙ্কর যে নেবো নারী যেটা। নির্যাতন আর সেটাও মোদির হারার দায়িত্ব তো। credit নেবো না। তাহলে নরেন্দ্র মোদির দায়িত্ব তাহলে নেই, যে কটা সিটে তাহলে হারার- মোদি বলছে কেন এখানে এসে বড় বড় কথা? তাহলে মোদি এখানে বড় বড় কথা বলছে কেন? তুই তার মোদির এগেস্টে আমি বলো, 294 তুই মোদির এগেস্টে বলো, তুই মোদির এগেস্টে, তার মানে কি তুই মোদির এগেস্টে বলছিস? আমরা তো আরে বলছি মোদি আমাদের তো সমস্ত বলছেন কেন্দ্রে যে ভাই প্রার্থীর নাম আমরা ये ঘোষণা मोदी করি। का ये है, তাহলে মোদি কা হয় তো মোদি সারা ভারত দায়িত্ব নিক। Okay. তাহলে আর যত মব নরেন্দ্র লিঞ্চিং হয়েছে দামোদর দাস মোদি এলাহাবাদ, সারা ভারতের দায়িত্ব উন্নাওরাজ, ক্ষমতা হাথরস, রাখে। মণিপুর, কিন্তু মমতা দায়িত্ব বন্দ্যোপাধ্যায় নিক মোদি। পারবে না। বোকা বোকা তাহলে কথা বলে লাভ নেই ভাই। চট্টোপাধ্যায়ের অপরাধের দায়িত্ব আমি নেই। বলছি কৃতিত্বের দায়িত্ব সবাই নিতে চাইছে, কিন্তু ব্যর্থতার দায়টা শেষমেশ কে নেবে? চয়ন ভট্টাচার্য। পরিষ্কার কথা, এই রাহুল, 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 হয়ে গেছে রাহুল, চয়ন ভট্টাচার্য, দুজনকে থামালাম। চয়ন দা। নির্দিষ্টভাবে এই দাঁড়াও, নির্দিষ্টভাবে একটা কথা এখানে, হ্যাঁ ঠিক আছে, নির্দিষ্টভাবে একটা কথা বলবার যে সবাই একজন মোদির গ্যারান্টি দিচ্ছেন, একজন বলছেন যে আমি প্রার্থী, কিন্তু মানুষ কি গ্যারান্টি পেলো? মানুষ বেঁচে থাকার গ্যারান্টি কি পাচ্ছে? কর্মসংস্থানের গ্যারান্টি পাচ্ছে? নিরাপত্তার গ্যারান্টি পাচ্ছে? সুবিচারের গ্যারান্টি পাচ্ছে কি? আর্যিকর সুবিচারের গ্যারান্টি পেলো, নাকি ওই 26,000 চাকরিহারারা সুবিচারের গ্যারান্টি পেলো? কোনোটাই পেলো না। আমার খুব স্পষ্ট কথা হচ্ছে যে এইভাবে ব্যর্থতা দায় মানুষ কিন্তু তাদের ঘাড়ি চাপাবে। এই নির্বাচন যদি অবাধ এবং শান্তিপূর্ণ হয়, যেটা হবে কিনা নির্বাচন কমিশন এখন অ্যাসিওর করতে পারেনি, মহানন্দা মুখে বলছে কাঞ্জিলাল। কিন্তু পারেনি। ওয়ান লাইনার এটা আমার মহানন্দা দি। মনে হয় একেবারে পলিটিক্যাল স্ট্র্যাটেজি। মাননীয় মুখ্যমন্ত্রী আগেও দিদিকে বলো, বাংলা নিজের মেয়েকে চায়, এই ধরনের পলিটিক্যাল অ্যানাউন্সমেন্ট হয়েছিল। এটা নিয়ে আমার বক্তব্য নেই, কিন্তু চিন্তার ব্যাপার হচ্ছে যে 33% মহিলা সংরক্ষণের কথা বলা হচ্ছে। এটা যদি হয় এটা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এটাও চিন্তার বিষয় যে এসআইআর এ মহিলাদের নাম বাদ যাচ্ছে। অর্ধেক ভোটার মহিলা ভারতবর্ষে, তাদের একটা গণতান্ত্রিক শক্তি হয়ে উঠেছিল তারা, সেটা চিন্তার ব্যাপার। এসআইআর এর জন্য তাদের নাম বাদ যাচ্ছে। বলেছেন ওরা। বেশ, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।